11 নভেম্বর 2011 ওর্টেগা হার্নান্দেজ নামে একটি 21 বছরের ছেলে বন্দুক নিয়ে সোজা চলে যায় আমেরিকার প্রেসিডেন্টকে খুন করতে। কারণ সে মনে করত আমেরিকা সরকার সিক্রেটলি জিপিএস, ফ্লুরাইড এবং অ্যাসপার্টিন নামের কৃত্রিম সুগার দিয়ে জনগণকে কন্ট্রোল করছে। 11 তারিখ সন্ধ্যাবেলায় সে তার গাড়ি হোয়াইট হাউসের ঠিক সামনে পার্ক করে, আর তারপর সে তার কাছে থাকা রাইফেল নিয়ে সোজা গুলি চালায় হোয়াইট হাউসের দিকে। প্রশ্ন হলো, তারপর কি হয়েছিল? প্রেসিডেন্ট বা হোয়াইট হাউসের কারোর কি কোনো ক্ষতি হয়েছিল? এটা হলো হোয়াইট হাউস, পৃথিবীর সবথেকে পাওয়ারফুল পারসন, আমেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল বাসভবন। বিল্ডিংটাকে বাইরে থেকে দেখে আর 5টা সরকারি বিল্ডিংয়ের মতো মনে হয়, কিন্তু এই জায়গাটা আসলে যে কতটা সিকিউর সেটা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের রেসিডেন্সিয়াল নয়, এটা আমেরিকার গভর্নমেন্টের একটা পাওয়ার সিম্বল। কিন্তু এত পাওয়ারফুল জায়গাটাই একটা সময় উইদাউট এনি সিকিউরিটিতে থাকতো। 1842 সালে একজন ব্রিটিশ লেখক চার্লস ডিকেন্স প্রথমবার ওয়াশিংটন ডিসিতে যান প্রেসিডেন্টের সাথে দেখা করতে। কিন্তু যখন তিনি এই হোয়াইট হাউসের সামনে যান, তাকে রিসিভ করার জন্য কেউ ছিল না। আর সে সময় তিনি দরজায় নক করেন এবং শেষ পর্যন্ত তিনি নিজেই দরজা খুলে ভিতরে ঢুকে গিয়েছিলেন। তবে আজকের দিনে হোয়াইট হাউসের সিকিউরিটি কমপ্লিটলি ডিফারেন্ট। তো আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে, আর আজ কথা হবে হোয়াইট হাউসের সিকিউরিটি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটা করে লাইক করে দিন। 4 জুন 2023 আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে নো ফ্লাই জোনের মধ্যে একটা প্রাইভেট প্লেন ঢুকে পড়ে। সাথে সাথে 6টা F-16 ফাইটার জেট মাঝ আকাশেই ওই প্লেনটাকে ঘিরে ফেলে, আর তারা বারবার ওয়ার্নিং দিতে থাকে। কারণ হোয়াইট হাউসের 35 মাইল রেডিয়াসের ভেতরে কোনো প্লেন প্রবেশ করলে তাদের স্পেশাল পারমিশনের দরকার হয়, যেটা ওই প্লেনের ছিল না। ওই প্লেনের ভেতরে সে সময় 4 জন প্যাসেঞ্জার ছিল, কিন্তু বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও প্লেন থেকে কোনো রেসপন্স আসছিল না। কিছু সময়ের মধ্যেই ওই প্লেনটা ওয়াশিংটন ডিসি পার করে ভার্জিনিয়ায় প্রবেশ করে, আর সেখানেই এই প্লেনটা ক্র্যাশ করে যায়। শুরুতে অনেকে ভাবেন যে হয়তো 9/11-এর মতোই কোনো ঘটনা ঘটতে চলেছে, আর এবার টার্গেট হোয়াইট হাউস। কিন্তু পরে ইনভেস্টিগেশনে জানা যায় যে হঠাৎ করে ওই প্লেনের কেবিন প্রেশার কমে গিয়েছিল, ফলে ভেতরে থাকা পাইলট সহ প্যাসেঞ্জার সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু একবার ভাবুন, একটা প্লেন জাস্ট কয়েক মুহূর্তের জন্য হোয়াইট হাউসের নো ফ্লাইং জোনে ঢুকে পড়েছিল, আর সেখানে মাত্র 12 মিনিটের মধ্যে 6টা F-16 ফাইটার জেট সেখানে পৌঁছে যায়। মানে জাস্ট কতটা হাই লেভেলের সিকিউরিটি ফিচার। আজকের দিনে হোয়াইট হাউসের সিকিউরিটির ব্যাপারে বলতে গেলে সবার প্রথমেই আসে সিক্রেট সার্ভিস কাউন্টার অ্যাসল্ট টিম, যাদের সংক্ষেপে বলা হয় ক্যাট। এই সিক্রেট সার্ভিস আমেরিকায় শুরু হয়েছিল 1865 সালে। তবে এই সার্ভিস শুরুর কারণটা ছিল ডিফারেন্ট। সে সময় আমেরিকায় জাল নোট ধরার জন্য এই টিমটাকে তৈরি করা হয়েছিল। কারণ সে সময় আমেরিকায় এত পরিমাণে জাল নোট ছিল যে মোট যে কারেন্সি ছিল তার প্রায় 3 ভাগের 1 ভাগই ছিল জাল কারেন্সি। সে সময় আমেরিকান প্রেসিডেন্টের প্রোটেকশন কিন্তু এই ক্যাটের আন্ডারে ছিল না। 1865 সালেই আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন খুন হন। কিন্তু তারপরেও বহু বছর পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের জন্য আলাদা কোনো স্ট্রং সিকিউরিটি ব্যবস্থা ছিল না। 1901 সালে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি খুন হন, আর এরপরেই হোয়াইট হাউসের সিকিউরিটি পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়। ইউএস গভর্নমেন্ট বুঝতে পারে যে শুধুমাত্র গার্ডের ভরসায় প্রেসিডেন্টকে বাঁচানো যাবে না। প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখার জন্য দরকার একটা সিকিউরিটি লেয়ার। এই সিকিউরিটি লেয়ারের একেবারে প্রথম স্তরে রয়েছে মানুষ, ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউসের সিকিউরিটি মানে শুধুমাত্র প্রেসিডেন্টের পাশে হাঁটা এই লোকগুলো নয়, এদের অনেকগুলো আলাদা আলাদা গ্রুপ রয়েছে, আর সবার কাজও ডিফারেন্ট। এদের মধ্যে সবচেয়ে ভিজিবল গ্রুপ হলো সিক্রেট সার্ভিস ইউনিফর্ম ডিভিশন। এরা গেট সামলায়, বেড়ার চারপাশে পাহারা দেয়, মাঠে টহল দেয়, চেক পয়েন্ট রান করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হোয়াইট হাউসের চারপাশে আমরা যে ব্ল্যাক এবং হোয়াইট ড্রেসের গার্ডদের দেখতে পাই, আমি তাদের কথাই বলছি। এই ইউনিটে চাকরি পাওয়া ভীষণ কঠিন। প্রথম এদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়, তারপর মেন্টাল টেস্ট, এরপর ফ্যামিলি, টাকা পয়সা, ফরেন ট্যুর সব কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। আর তারপর শুরু হয় ট্রেনিং। প্রায় 29 সপ্তাহ ধরে এদের ট্রেনিং চলে।
কিভাবে ভিড়ের মধ্যে থেকে থ্রেড চিনতে হয়, কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে গুলি ছাড়াই পরিস্থিতি কন্ট্রোল করতে হয়। এই ট্রেনিংয়ে সব কিছু শেখানো হয়। আর এগুলো পাশ করার পর তারপরেই কেউ এই সিক্রেট সার্ভিসে চাকরি পায়। কিন্তু এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর টিম হচ্ছে কাউন্টার স্নাইপার টিম। আপনারা এদেরকে হোয়াইট হাউসের ছাদে দেখতে পারবেন। এরা মূলত রাইফেল নিয়ে ঘোরাঘুরি করে। আর এই টিমে ন্যূনতম একটা চাকরি পেতে গেলেও আপনাকে 3000 ফুট দূর থেকে নিশানা লাগাতে হবে। আর একবার না, এই টেস্ট আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে। অনেকে হয়তো ভাবেন যে এরা হয়তো গুলি করার জন্য এখানে বসে থাকে, কিন্তু না, এদের ফার্স্ট কাজ কিন্তু গুলি করা নয়। ইভেন এখনো পর্যন্ত এরা কেউ হোয়াইট হাউসের আশেপাশে কখনো গুলি চালায়নি। এদের আসল কাজ ট্রিগার টানা নয়, এদের কাজ হলো অবজার্ভ করা। হোয়াইট হাউসের ছাদ থেকে এর সম্পূর্ণ 18 একর এলাকার উপরে স্নাইপাররা নজর রাখে। কে অদ্ভুতভাবে হাঁটছে, কে বারবার তাকাচ্ছে, কে ফোনে অস্বাভাবিকভাবে কথা বলছে, এই সব কিছুকে তারাই প্রথমে ডিটেক্ট করে। এদের কাছে রাইফেল আছে কারণ ওটা তাদের লাস্ট অপশান। আর প্রথম অপশানটা হলো ইন্টেলিজেন্স এবং অবজারভেন্স। না, এখানে কিন্তু হোয়াইট হাউসের সিকিউরিটি শেষ নয়, এটা সবেমাত্র শুরু। একবার ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন হোয়াইট হাউসের চারপাশে কোনো কংক্রিটের দেওয়াল নেই, লোহার গ্রিল দেওয়া রয়েছে, যেটা দিয়ে বাইরে থেকে হোয়াইট হাউসকে স্পষ্ট দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হোয়াইট হাউসকে সিকিউর রাখার জন্য কেন এখানে কংক্রিটের কোনো দেওয়াল নেই? এখানে আসে আমেরিকান গভর্নমেন্টের একটা অদ্ভুত নিয়মের ব্যাপারে। তারা মনে করেন হোয়াইট হাউস দেখার সম্পূর্ণ অধিকার সাধারণ মানুষের আছে, তাই কংক্রিটের দেওয়াল বানিয়ে দিলে বাইরে থেকে কেউ হোয়াইট হাউসকে দেখতে পাবে না। আর বলে দেই, প্রতিদিন প্রায় 6000 মানুষ হোয়াইট হাউস দেখতে যান। তাই এখানে কংক্রিটের বদলে লোহার গ্রিল ইউজ করা হয়েছে। তবে এখানে আরও একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে জোরে ধাক্কা খেলে কংক্রিট ভেঙে যাওয়ার চান্স থাকে, এতে সিকিউরিটি রিস্ক অনেক বেড়ে যায়। কিন্তু এখানে যে মেটালের গ্রিল ব্যবহার করা হয়েছে সেটা প্রেসার অ্যাবজর্ব করতে পারে। এছাড়া এই গ্রিলের কারণে হোয়াইট হাউস দেখতে আরও বেশি অ্যাস্থেটিক লাগে। আগে এই গ্রিলগুলোর হাইট ছিল 6 ফুট 6 ইঞ্চি, কিন্তু 2014 সালের সেপ্টেম্বর মাসে হঠাৎ করেই একটা লোক এই ব্যারাটোপকে ভেতরে ঢুকে পড়েছিল। ইভেন ওই লোকটা কিছু সময়ের মধ্যেই প্রেসিডেন্টের রেসিডেন্সের দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আর এরপরেই এই গ্রিলে একটা বড়সড় চেঞ্জেস আনা হয়। 6 ফুট 6 ইঞ্চির বদলে নতুন প্রায় 13 ফুট উঁচু পিলার বসানো হয়, যাতে খরচ হয়েছিল প্রায় $64 মিলিয়ন। এই পিলারগুলো দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে রয়েছে প্রেসার সেন্সর, মানে পিলারের উপর কেউ যদি হাতও রাখে তাহলেও এই সেন্সর বেজে উঠবে। এই গ্রিলের পার্ট পার করলেই নেক্সট সিকিউরিটি ফিচার সামনে আসে। এই যে আপনি হোয়াইট হাউসের সামনে ওপেন এরিয়া দেখতে পাচ্ছেন, এটা খালি চোখে দেখে মনে হয় যে আরে ভাই, এটা তো খুব সহজেই দৌড়ে পার করা যাবে, কিন্তু তা নয়। এই জায়গায় রয়েছে ইনফ্রারেড সেন্সর। এছাড়া এই যে লন আপনি দেখতে পাচ্ছেন, এর নিচে রয়েছে প্রেসার মনিটরিং সেন্সর। অর্থাৎ কেউ যখনই এই গ্রিল টোপকে লনের উপর পা রাখবে, সাথে সাথে লনের নিচে থাকা প্রেসার মনিটরিং সিস্টেমে সেটা ডিটেক্ট হয়ে যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই যে প্রেসার মনিটরিং সিস্টেম, এটা কিন্তু আলাদা আলাদা কাজ করে না, এগুলো ইন্টারকানেক্টেড। একটা অ্যালার্ট হলে অন্যটাকে ভেরিফাই করে। ফলস অ্যালার্ম কমানোর জন্য এটা ভীষণই দরকার। আর রাতের বেলা এই সিস্টেম আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে থাকা ইনফ্রারেড সেন্সর মানুষের শরীরের হিট সিগনেচার ডিটেক্ট করে। গাছ নড়লেও সিস্টেম বুঝতে পারে যে এটা মানুষ নয়, বাতাস। আর যদি কোনো মানুষ হয় তাহলে সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বেজে ওঠে। এবার আসা যাক জানলার কথায়। হোয়াইট হাউসে মোট 132টা রুম রয়েছে। প্রত্যেকটা ঘরে ন্যাচারাল আলো আসতে পারে, এর জন্য রয়েছে বড় বড় জানলা। ইভেন হোয়াইট হাউসের প্রেসিডেন্ট যখন তার অফিসে বসেন, তিনি কিন্তু এই জানলার ঠিক পাশেই বসেন। ফলে এই জানলা সিকিউরিটির জন্য একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট। আর 2011 সালের আগে পর্যন্ত কেউ জানতই না যে এই জানালাগুলো ঠিক কতটা পাওয়ারফুল। আসলে 2011 সালে ওর্টেগা ফার্নান্দেজ নামে একটি 21 বছরের ছেলে হোয়াইট হাউস লক্ষ্য করে গুলি চালিয়েছিল এবং সে মোট 8 রাউন্ড ফায়ার করে। তার মধ্যে 2-1টা গুলি হোয়াইট হাউসের জানলায় লাগে, কিন্তু এই প্রত্যেকটা উইন্ডো বুলেট প্রুফ। এগুলো হলো ল্যামিনেটেড ব্যালিস্টিক গ্লাস, যেখানে একটার পর একটা লেয়ার দিয়ে এই কাজগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গুলিও এগুলোকে ভাঙতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই কাচের ফ্রেম। এই ফ্রেমগুলোকে সরাসরি বিল্ডিংয়ের স্ট্রাকচারের সাথে লাগানো রয়েছে, মানে কেউ যদি মিসাইল বা রকেট দিয়েও হামলা করে তাহলেও এই জানালাগুলো অক্ষত থাকবে। দরজার ক্ষেত্রেও ঠিক একই জিনিস, হেভি রেইনফোর্সড ডোর, মাল্টি লক সিস্টেম, ব্লাস্ট রেজিস্ট্যান্ট ডিজাইন। এখানকার দরজায় সব কিছুই রয়েছে। এবার আসা যাক ছাদের কথায়।
2020 সালে হোয়াইট হাউসের সামনে একটা বিরাট বড় প্রোটেস্ট চলছিল। এই সময় কয়েকজন সাংবাদিকের ক্যামেরাতে এমন কিছু ধরা পড়ে যেটা দেখে সবাই চমকে উঠেছিল। তারা দেখতে পান হোয়াইট হাউসের ছাদে সবসময় স্নাইপার টহল দিচ্ছে। পাবলিকলি এখানে বলা হয় না ঠিকই, কিন্তু জানা যায় এখানে অ্যাডভান্স সার্ভিলেন্স ইকুইপমেন্টও রয়েছে, লং রেঞ্জ অপটিক্স, কমিউনিকেশন রিলে আর কাউন্টার স্নাইপার ক্যাপাবিলিটি। এছাড়া এই হোয়াইট হাউসের 15 নটিক্যাল মাইল পর্যন্ত নো ফ্লাইং জোন রয়েছে, যেখানে কোনো প্লেন আকাশে ঢুকতে পারে না। ভুলবশত কোনো যদি ফ্লাইং অবজেক্ট এখানে ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয়, আর পাইলট রেসপন্স না দিলে মাত্র 5 মিনিটের মধ্যেই ফাইটার জেট হাজির হয়। এছাড়াও কিছু নিউজ মতে হোয়াইট হাউসের ছাদে রয়েছে অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা যে কোনো মিসাইল বা ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে। তবে হোয়াইট হাউসকে ড্রোন প্রুফ বানাতে আরও কিছু সিকিউর অপশন রয়েছে। আসলে 2015 সালে একটা ঘটনা এই পুরো সিস্টেমটাকে বদলে দিয়েছিল। একদিন রাতে একটা ছোট হবি ড্রোন হঠাৎ করেই হোয়াইট হাউসের লনে ক্র্যাশ করে। ড্রোনটাতে ক্ষতিকর কিছুই ছিল না, কিন্তু এখানে উঠে আসে একটা ভয়ঙ্কর প্রশ্ন, কি হতো যদি ওই ড্রোনটার ভেতরে কিছু এক্সপ্লোসিভ থাকতো? এরপর থেকেই ওয়াশিংটন ডিসির এয়ার স্পেস পৃথিবীর সবচেয়ে রেস্ট্রিক্টেড এয়ার স্পেসগুলোর মধ্যে একটা হয়ে ওঠে। আজ এখানে RF স্ক্যানার, ড্রোন ডিটেকশন সিস্টেম, সিগন্যাল জ্যামার সবকিছু অ্যাক্টিভ থাকে। ইভেন হোয়াইট হাউসের কিছু নিজস্ব ড্রোন রয়েছে যেগুলো আকাশে সবসময় উড়তে থাকে, আর যদি কোনো আননোন এয়ারক্রাফট সেখানে ঢুকে পড়ে তাহলে এই ড্রোনগুলো সেই আননোন এয়ারক্রাফটের উপরে গিয়ে ক্র্যাশ করে যায়। তবে এই হোয়াইট হাউসে কিন্তু আরও একটা জিনিস রয়েছে যেটা খুবই আন্ডাররেটেড, সেটা হচ্ছে এই কুকুরগুলো, যাদেরকে বলা হয় গার্ড ডগস। এগুলো কিন্তু কোনো সাধারণ পোষা কুকুর নয়। বেলজিয়ান ম্যালিনয়েস প্রজাতির এই কুকুরগুলো ঘন্টায় 30 মাইল পর্যন্ত দৌড়াতে পারে, 6 ফুটের বেড়া লাফিয়ে পার করতে পারে, আর এদের প্রায় 20 সপ্তাহ ধরে ট্রেনিং দেওয়া হয়। যদি কেউ হোয়াইট হাউসের ভিতর ঢুকে পড়ে, সাথে সাথে এই কুকুরগুলো তাদের উপর অ্যাটাক করতে পারে। এরা খুব সহজেই ঘ্রাণ দিয়ে এক্সপ্লোসিভ চিনতে পারে, অ্যাগ্রেশন বুঝতে পারে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারে, আর রাতে এদের সেন্স মানুষের থেকে অনেক বেড়ে যায়। মানে একবার যদি কুকুরগুলো কাউকে ধরে, তাহলে এই কুকুরের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। তবে সব কিছুর থেকেও বড় একটা সিকিউরিটি ফিচার হলো হোয়াইট হাউসের নিচে থাকা একটা বাংকার। এই বাংকারের লোকেশন কেউ জানে না। ইভেন বলা হয় আমেরিকার সবথেকে পাওয়ারফুল নিউক্লিয়ার বম যদি ব্লাস্ট করে, তাহলে তার ইম্প্যাক্ট মাটির নিচে 1000 ফুট পর্যন্ত যেতে পারে। আর মনে করা হয় প্রেসিডেন্টের জন্য এমন একটা বাংকার বানানো হয়েছে যেটা তারও নিচে রয়েছে। এই বাংকার প্রথমবার দেখা যায় 9/11 অ্যাটাকের সময়, যখন হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জর্জ বুশ বাংকারে বসে সমস্ত কিছু সুপারভাইজ করছিলেন। আর এটাকে বলা হয় একটা নিউক্লিয়ার অ্যাটাক প্রুফ বাংকার, যার ভিতরে সমস্ত মডার্ন কমিউনিকেশন সিস্টেম রয়েছে। তাই যখনই এমন কোনো সিচুয়েশন আসে যে প্রেসিডেন্ট হোয়াইট হাউসে রয়েছেন আর হোয়াইট হাউসের উপরে অ্যাটাক হয়েছে, সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে প্রেসিডেন্টকে এই বাংকারের ভিতর নিয়ে যাওয়া হয়। আর যতক্ষণ না উপরে পরিস্থিতি কন্ট্রোলে আসছে, ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ওই বাংকারের ভেতরই থাকেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে সাইকোলজি। হোয়াইট হাউসকে এমনভাবে সিকিউর করা হয়েছে যে কেউ অ্যাটাক করার আগেই ভয় পায়। সামনে গার্ডরা দাঁড়িয়ে থাকে, ছাদে স্নাইপার রয়েছে, সঙ্গে ভিজিবল লেয়ার। আর এই কারণেই হোয়াইট হাউস সবচেয়ে পাওয়ারফুল বিল্ডিং নয়, এটা পৃথিবীর সবচেয়ে এক্সপিরিয়েন্সড এবং এক্সট্রিম হাই লেভেল সিকিউর জায়গাগুলোর মধ্যে একটা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? এই ধরনের ভিডিও কি আপনি আরও দেখতে চান? কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এটা তো আমি বললাম যে হোয়াইট হাউসে যদি কোনো অ্যাটাক হয় তাহলে কি হবে, কিন্তু কখনো ভেবে দেখেছেন আমেরিকাকে যুদ্ধে হারানো কেন অসম্ভব? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন, কমেন্ট সেকশনে জানান আপনি আরও এই ধরনের ভিডিও দেখতে চান কিনা। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।